ও কোনো মতে আমার সামনে থেকে পালালো। এরপর দারোয়ানের প্রতি সন্দেহটা আমার আরেকটু শক্তপোক্ত হতে লাগলো। হয় ওই এই খুনটা করছে বা কাউরে দিয়ে খুন করাইছে, অথবা কেউ ওর মুখ বন্ধ করছে টাকা দিয়ে। এরই মধ্যে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি নাইমার কল। মাইশা মারা যাওয়ার পর ও ঘন ঘন ফোন দেয়, আমাকে খোঁজ নেয়। ফোনটা রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে নাইমার মিষ্টি কণ্ঠ। মেয়েটা যে দেখতে যেরকম মিষ্টি ঠিক তেমনি তার কণ্ঠ। আল্লাহ যেন নিখুঁত ভাবে ওকে বানিয়েছে। দুলাভাই, আপুর আত্মার মাগফিরাত কামনার জন্য আম্মু বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে, আপনি আজই চলে আসুন। আমি ওকে বললাম, শোনো, তুমি তো জানোই তোমার আপুর মৃত্যু কিভাবে হয়েছে, আর পুলিশ আমাকে নজরে রাখতেছে। এই মুহূর্তে আমার শহরের বাইরে যাওয়া ঠিক হবে না। না না ভাইয়া, আমি আপনার কোনো কথাই শুনবো না, আপনি আজই চলে আসেন। রাখি, এটাই আমার শেষ কথা। আমার কোনো কথা না শুনে মেয়েটা এই বলে ফোনটা কেটে দিল। ও এমন ভাবে বলতেছিল যে ওর আপুর দোয়া মাগফিরাতে চেয়ে আমার যাওয়াটাই বেশি প্রয়োজন। এদিকে ফুটফুটে বৌমার জন্য মন খারাপ করে বারে বারে ফোন দেয় আমাকে আমার আম্মু। ফোন দিয়ে ওদের দুজনের খুনসুটির কথা বলে। আমিও আমার আম্মুকে সান্ত্বনা দিই। এদিকে মাইশা মারা যাওয়ার পর বাহিরেই বের হয় না। হঠাৎ করে সেদিন মুরের গলি দিয়ে হাঁটতেছিলাম। হাঁটাহাঁটি করতে করতে দেখি আমার পায়ের নিচে কিছু একটা লাগলো। হাত দিয়ে তুলে দেখি সেটা একটা কানের দুল। এই মুহূর্তে আমি আমার বাসার বরাবর নিচেই দাঁড়িয়ে আছি। সেই দুলটা হাতে নিলাম। দুলটা হাতে নিয়ে তাকাতে বুকের ভেতর আবার ধাক্কা লাগলো। এটা যে আমার মাইশার দুল, আর এটা এখানে বা কেন পড়ে আছে? ও তো কোথাও বেড়াতে যাওয়া ছাড়া এই দুলটা কখনোই পড়তো না। আমি সরাসরি দ্রুত বাসায় গেলাম। সেখানে আলমারির দরজার হাতলটা ধরতেই দেখলাম আলমারির দরজাটা খুলে গেল। আলমারির ভেতরে তাকিয়ে দেখি মাইশার 2 সেট গহনার বাক্স খালি পড়ে আছে। এতদিন এই আলমারির দিকে চোখটা পড়েনি আমার, আজকে দেখলাম সব ফাঁকা। এসব দেখে আরো দুর্বল হয়ে গেলাম আমি। রহস্যের মোড় যে অন্যদিকে ঘুরে গেল। চুরি হয়ে গেছে আমার বাড়িতে। রহস্যের একটা নতুন মোড় নিল। তার মানে আগে চুরি, তারপর ধর্ষণ, তারপর খুন। মুহূর্তে সবকিছু উলটপালট হয়ে গেল। শরীরটাও খুব দুর্বল লাগতেছিল। বিছানায় গিয়ে বসলাম আর মনে মনে ভাবতে লাগলাম এই সবকিছুই পূর্ব পরিকল্পিত। এসব ভাবতে ভাবতে দেখি ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নাইমার ফোন। ইস, মেয়েটা দেখে আমাকে একদমই শান্তি দিচ্ছে না। এরপর যখন ফোনটা রিসিভ করলাম, ওপাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি তো বুঝতে পারলাম যে এটা ঠিক নাইমার ঢং করা কান্নার আওয়াজ। আমি যাব না তাই আমি বললাম, কি হয়েছে, এইভাবে কান্না করছো কেন? পরে সে দুলাভাই এই কথা বলে আবার কান্না করে দিল। তখন সে বলতেছে, দুলাভাই আপনি আসবেন না? আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আপনি একবার হলো আসুন, আমার মরা বোনের দোহাই লাগে। আমি নাইমাকে বললাম, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো। তখন নাইমা বলতেছে, দুলাভাই আপু মরার প্রায় 2 দিন পর একটা মধ্যবয়সী লোক আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে অনেকক্ষণ আপুর খোঁজ খবর নিল, আমাদের খোঁজ খবর নিল। এরপর আমার কাছে জানতে চাইলো যে আপুর কবর কোথায় দেওয়া হয়েছে। তার একদিন পরে ওই ছেলেটা আবার অন্য আরেকটা নাম্বার থেকে ফোন দেয়, বেহুদা আলাপ জমাতে চায় আমার সাথে। এই ব্যাপারটা বুঝতে পেরে আমি ফোনটা কেটে দিই। এরপর ওই ছেলেটা গতকাল আবার ফোন দেয়। ফোন দিয়ে আমাকে যা বলে এটা শুনে তো আমি অবাক হয়ে যাই। ও যখন আমাকে ফোন দেয় তখন আমি ফোনটা কেটে দিতে চাই। যখন এই ফোন কেটে দিতে চাই তখন সে বিশ্রী ভাষায় আমাকে গালাগালি শুরু করে। যখন আমাকে গালি দেওয়া শুরু করে তখন আমি খুব রেগে যাই আর বলি ওকে যে ওর নাম্বারটা আমি পুলিশে দিব। এই কথা শোনা মাত্রই ও আমাকে থ্রেট দেওয়া শুরু করে। বলে যে বেশি বার বাড়িস না, তাহলে তোর আপুর মতো তোর অবস্থা করব।